বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেয় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। 15 মের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ভারত থেকে ফোনে হুমকি ধামকি দিয়ে এ পরিস্থিতি সৃষ্টি করছেন তিনি। এদিকে তদন্ত শেষ না হওয়ায় শেখ হাসিনার বিচার দ্রুত শুরু করা যাবে কিনা সংশয় রয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কয়েকটি অডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলের সঙ্গে ফোন আলাপ আমলে নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানায়, এই ফোন আলাপে শেখ হাসিনা পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মন্তব্য করেন 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলে আপনার দেওয়া হবে না। ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয় এটি এআই দিয়ে করা নয়, শেখ হাসিনারই কণ্ঠ। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। 15 মের মধ্যে এই অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত কাজ চলছে গুরুত্ব দিয়েই, তবে কবে শেষ হবে তা এখনও নিশ্চিত নয়। এ নিয়ে ট্রাইব্যুনালের ওপর কোনো চাপ নেই। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। বলতে পারছি না। এদিকে গ্রেপ্তার দীপুমনির অসুস্থ স্বামীকে দেখার জন্য প্যারোল আবেদন করলে তা আইনসম্মত নয় জানিয়ে আমলে নেয়নি ট্রাইব্যুনাল। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ দেখতে চায়, কেউ চাঁদাবাজির রাজনীতি করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন নাহিদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পুরনো আইন দিয়েই নির্বাচনের প্রস্তুতি চলছে, এর সংস্কার প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, পরে কমিশনের সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সতর্ক প্রস্তুতি না নিলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীতে বিমান বাহিনীর বার্ষিক মহড়ার শেষ দিনের অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, বিভিন্ন বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়েই নিরাপদ দেশ গড়ে তুলতে হবে। বুধবার সেনানিবাসের বীরুত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বার্ষিক মহড়া আকাশ বিজয় পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় গার্ড অফ অনার দেয়া হয় তাকে। মহড়ায় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যান্য সরঞ্জাম তুলে ধরা হয়। অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যরা। মহড়া শেষে প্রধান উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জাম কেনা হবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যুদ্ধের পক্ষে অবস্থান না নিলেও বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন।
বিমান বাহিনীর প্রধান ঘাঁটিসহ সিলেট, লালমনিরহাট, শমশেরনগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুধারামে বিভিন্ন স্টেশন ও ইউনিটে বার্ষিক মহড়া 23 এপ্রিল শুরু হয়ে শেষ হয় বুধবার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন শিল্প কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসক দিয়ে ওইসব শিল্প কারখানা চালু রাখা উচিত ছিল বলে মনে করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তার দাবি, এমনিতেই দেশে বেকার বাড়ছে, এর মধ্যে শিল্প কারখানা বন্ধ করে সংকট বাড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকের অধিকার আদায়ে কাল নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে শ্রমিকের ন্যায্য পাওনা ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হবে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়ে সেই মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। রাষ্ট্রদ্রোহ মামলার সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে তার জামিন স্থগিত করা হয়। এর আগে সকালে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করেন। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া জানান, চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারামুক্তির বিষয়ে পদক্ষেপ না নিতে চট্টগ্রাম সিএমএম আদালতকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তিনি। 4 ফেব্রুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টে রুল দেন। তাকে কেন জামিন দেয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়। সকালে সেই রুলের শুনানিতে রুল যথার্থ ছিল বলে রায় দেন হাইকোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার আলাদা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিন ও সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। এর আগে সকালে আদালতে তাদের হাজির করা হয়। এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আদালত মামলা শুনানিতে জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন বলে জানান তদন্ত কর্মকর্তা। পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। সাধারণ বাচ্চা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, এগুলি খুবই আমরা পরীক্ষা নিরীক্ষা করে মামলাগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং এই মামলাদের কোনো ত্রুটি না থাকে, এই মামলাগুলো যেন আইনের ফাঁক দিয়ে কেউ বের হয়ে যেতে না পারে, সেই জন্য খুবই সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসামিরা জড়িত, যতগুলি হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যায় এই আসামিগুলো জিজ্ঞাসাবাদের পর্যায়ে পড়বে। রাজধানীর গুলশান থানার রিকশা চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, গত 19 জুলাই গুলশান থানার শাহজাদপুরের রিকশা চালক জব্বার আলী হাওলাদারকে গুলি করা হয়। গুলিবিদ্ধ জব্বারকে গুরুতর জখম অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জব্বারকে গুলি করে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সিদ্দিকুরকে রিমান্ডে নেওয়া জরুরি। এ সময় অভিনেতা সিদ্দিকুরের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিকুর রহমান তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই।
গবেষণা, প্রযুক্তি সহায়তা ও শিক্ষক সংকট দূর করতে না পারলে হারিয়ে যেতে পারে প্রাথমিক স্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষা, এমন শঙ্কা জানিয়েছেন বক্তারা। সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সম্মেলন কক্ষে এক সেমিনারে কথা বলেন তারা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ 3 পার্বত্য এলাকা থেকে সেমিনারে অংশ নেন শিক্ষক, গবেষক ও উন্নয়ন কর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। 2017 সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক প্রণয়ন হলেও বর্তমানে বড় বাধা হিসেবে শিক্ষক সংকটকে তুলে ধরেন বক্তারা। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ভাষা গবেষকরা তুলে ধরেন তাদের মতামত। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কারো একার পক্ষে এই সংকটের সমাধান সম্ভব নয়। ভাষা সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে অনুমোদনহীন 16টি ভবন ভেঙে দিয়েছে রাজুক। বুধবার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভবন মালিকরা। এদিকে সাভারে 5টি ভবন গুড়িয়ে দেওয়া ও মালিকদের 50,000 টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন মাত্র 1 দশকেই জমে উঠেছে তুরাগ তীরের এ হাউজিং প্রকল্প। অলিগলিতে ঝুলছে চটকদার ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। তবে বাদ সেধেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে নেমেছে তারা। গুড়িয়ে দিয়েছে অনুমোদনহীন নির্মাণাধীন বেশ কিছু বহুতল ভবনের বিভিন্ন অংশ। মূলত তারা অভিযান করছে সমন্বিত উদ্যোগে। প্রথমে বিদ্যুৎ মিটার, কোথাও কোথাও বিদ্যুৎ মিটার জব্দ করছে, কোথাও কোথাও জরিমানা করছে, কোথাও বর্ধিত অংশ ভেঙে দিচ্ছে। এতে ক্ষুব্ধ ভবন মালিক সহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন অভিযানের বৈধতা নিয়েও। অভিযান আছে, এটা তো যদি রাজুকের হতো তো তাকে তো ইনফরমেশন আগে দিত, ইনফরমেশন দিয়ে তো আসতো যে আমরা আসতেছি। একটা ভাঙে, একটা ছয়, একটা ভাঙে, এইটা কি কারণ? এটা কোন আইন? এটা বলেন, আইন তো সবার জন্য সমান। এই চন্দ্রিমায় কোনো বিল্ডিং এর অনুমোদন নাই, অনুমোদন ছাড়াই হচ্ছে। ওখানে একটা জিনিস মানুষের বাসস্থান হয়ে গেছে, হ্যাঁ, এটা সরকার দেখতে আছে, করতে আছে, কিন্তু কোনো বাধা বিক্রি দেয় না। রাজুক বলছে, নদীর পাড় ঘেঁষা চন্দ্রিমা মডেল টাউনের বৈধতা এখনো দেয়নি তারা। আর বহুতল এসব ভবন অনুমোদন ছাড়াই ওঠানো হয়েছে। তারা কোনো প্রকার প্ল্যান অনুমোদন না করে ভবনগুলো করছে। আর এটি করতে যেটা হয়েছে, যেখানে হয়তো 5 তলা 6 তলা করার কথা, তারা তাদের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে 8 তলা 10 তলা পর্যন্ত করে ফেলেছে। তারা নিজেরাও জানে যে রাজুকের আমাদের ইন্সপেক্টর যারা অথরাইজ অফিস, তাদের সাথে সেভারাল টাইম যোগাযোগ করেছে যে আপনারা প্ল্যান না নিয়ে কাজ করবেন না। এরপরে তাদের কমন একটা অভিযোগ যে আমরা জানি না। এর আগে অবৈধভাবে ভবন তৈরি ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে 3,882 ভবনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রাখার ঘোষণা দিয়েছে রাজুক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধায় বাড়িতে হামলা, ভাঙচুর ও বাবা মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয়কে কারাগারে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ওই শিক্ষার্থী। এরপর মোগলটুলি গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্জয় সহ 15 থেকে 20 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা জানালা ভেঙে সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় তারা। বাধা দিতে গেলে ওই ছাত্রীর বাবা মাকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। পরে ওই শিক্ষার্থীকে টেনে হেসড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সঞ্জয়কে। তারা সেই অভিযানের মাধ্যমে পুরোটা এলাকা তছনছ করে আমরা তল্লাশি করি। তল্লাশি করার এক পর্যায়ে আক্ষেতের পাশে একটা টিন শেড, একটা ঘরের মধ্যে থেকে এই ভিকটিমকে আমি পাই এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল যে আসামি সঞ্জয়কে আটক করতে সক্ষম হই। আর এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।